এই বিষয়গুলো কীরকম পশ্চিমবাংলায় বিষয়টা এইরকম বিশেষভাবে, মানে এই পশ্চিমবাংলার বাইরে অন্যান্য প্রদেশগুলোতে বহু বছর থেকে, মানে যেখানে যেখানে যাওয়ার হয়েছে টুকটাক, হিন্দি প্রদেশগুলোতে আর কি, মূলত প্রাইভেট স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি সরকারি স্কুলগুলোতেও আধ্যাত্মিক বিষয়ে, মানে সরকারি নিয়মের মধ্যে পড়ছে না, কিন্তু যেহেতু ওখানকার যারা শিক্ষক মহাশয় আছেন তারা বেশিরভাগই এর গুরুত্ব বোঝেন এবং জীবনে সেভাবে চলেন, সেই জন্য তাদেরই মানে এই ক্ষেত্রে ইচ্ছার কারণে সেই বিষয়গুলো ওখানে বেশ কিছু হয় আর কি। রাজস্থানে বড় বড় স্কুল, মানে বহু ফেসিলিটি আছে জাগতিক আর কি, মানে সরকারি স্কুল এবং তার মধ্যে আরও বিভিন্ন রকম সুবিধে আর কি। তো সেখানেও দেখা যাচ্ছে একটা কখনো কখনো সময় সময় কখনো নিয়ম ধরে এই ধরনের বিষয়গুলো সেখানকার বিদ্যার্থীদের জন্য যেগুলো ভালো সেইভাবে হচ্ছে, এবং বিভিন্ন সাধু মহাত্মারা গিয়ে ওইগুলো করেন আর কি। আর এই যারা শিক্ষক মহাশয়েরা আছেন তাদের খুব আগ্রহ, এইচএম যিনি তার আগ্রহ, বা প্রিন্সিপাল পদ হয়ে গেছে ওখানে এখন হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল পদ, হ্যাঁ, তাদের বিশেষ আগ্রহ এই ক্ষেত্রে অনেক জায়গায় দেখেছি আর কি, প্রাইভেট স্কুলগুলোতে তো বটেই এবং এই ক্ষেত্রে আর কি। তো সেই অনুপাতে এই দিকে কমই তেমনটা দেখতে পাই না আর কি। হ্যাঁ, একেবারেই দেখতে, হ্যাঁ সেইভাবে, হ্যাঁ। কিন্তু আমি ওই সব জায়গাগুলোতে বলছি বাবা, ওই যেটা আপনি বললেন ওখানে যে আমি ওপরে ওপরে যেন করছি, ভিতরটাতে আমার কোনো কিছুই ঢুকছে না। আমি একজন সাহিত্যিকের জিজ্ঞাসা করেছিলাম, উনি শনি চট্টোপাধ্যায়, উনি মূলত এই রামকৃষ্ণ বিবেকানন্দ সাহা আমাকে নিয়ে লেখালেখি করেন, অনেক কিছু করেন। তো আমাদের ওখানে অনুষ্ঠানে গিয়েছিলাম, আমি বললাম যে দেখুন এই রামকৃষ্ণ মিশনগুলো থেকে প্রচুর সব ট্যালেন্টেড ছাত্র বেরোচ্ছে এবং তারা প্রশাসনিক সব উচ্চ পদে, কিন্তু তাহলেও তারপরে আমাদের প্রশাসনের এরকম দুরবস্থা কেন? তো উনি বলছেন যে সমাজের মধ্যে তারা আছে, তো তারা সমাজের শিকার, তাহলে আমার ভিতরটা তো সেটা হয়নি, তাই আমি শিকার হয়ে যাচ্ছি। যেটা বাবা বললেন যে আমার ভিতরটা যদি ঠিক হয়ে যায় তাহলে তো আমাকে কেউ গ্রাস করতে পারবে না। তো এইটা কোথাও না কোথাও ফাঁক থেকে যাচ্ছে, যেটা আপনি বললেন। আমিও আমার এই 60 বছরে এটাই দেখছি, আমিও এরকম বিভিন্ন, যেটা বিধান বললো যে ধর্মসভা থেকে শুরু করে সমস্ত জায়গায় আমি যাই, আমি শুনি, কিন্তু আমি দেখি যে সেখানে যেন শুধু ওই ওপরে ওপরে একটা মোড়ক, ঠিক আছে। আমার ওই জায়গাগুলোতেও আপনি দেখবেন যে একজন আইএস আসলেও তাকে একটা মানে একটা বিশাল সম্মান দিয়ে নিয়ে গিয়ে তাকে বসিয়ে দিচ্ছে, আর সাধারণ মানুষ যে বা শিক্ষিত মানুষ হয়তো তাকে তাকে দেখাই হচ্ছে না। তো এই তো পরিস্থিতি, সুতরাং কোথাও সেই অর্থে বলা হচ্ছে কিন্তু মানুষ তৈরি হচ্ছে কোথায়, এইটা আমাদের কাছে এখন একটা ভীষণ মানে ভাবনার বিষয়। এবং সেক্ষেত্রে আমরা নিজেরাও, আমরাই বা কতটা মানুষ হতে পেরেছি, আমাদেরকে মানুষ হতে হবে। তো সেজন্য আমাদের করতে আজকে এই কর্পোরেট দুনিয়াতে ভোগবাদে সবাইকে এত মানে জড়িয়ে দিচ্ছে, সেখান থেকে বেরোনোর একটা পথ দরকার। ওইটাই তো আসল জায়গা। শিক্ষক যদি নিজে তৈরি না থাকেন, তিনি সেই সততার বীজটা তো দিতে পারছেন না। হ্যাঁ, এইটা এই যে একটা শুরু থেকে যে একটা, এবং এটার জন্য এইগুলো দরকার, এই যে যারা বাবা বললেন যে শিক্ষা এবং দীক্ষা, এই দুটোর তো প্রচন্ড অভাব। আচ্ছা, আমরা কথা বন্ধ করি। না না, কোনো অসুবিধা না, আপনার কথাই শুনবো, আমাদের কথা বলতে তো হবে না। ওই আপনারা জানেন, প্রসঙ্গটা হয়তো অনেকেই জানেন, রামপ্রসাদ সেনের জীবনের ঘটনা, বা কোনো একজন ভক্ত হয়তো ওনার দিদি বা লালাবাবু বা কারো আর কি। মূল বিষয়টা এই, সন্ধ্যের সময় বাবা আর মেয়ে এই ঘরের আশপাশে টুকটাক কিছু উঠোন উঠোনের কাজকর্ম বা এরম হচ্ছে, বাবা মানে আর্থিক অভাব অনটনের সংসার আর কি, মেয়েটিও সেই ছোটোবেলা থেকে সেরকম দেখে অভ্যস্ত আর কি, কষ্টের সাথে মানিয়ে নিয়ে চলা সেরকম। যে সন্ধে হয়ে হয়ে আসছে, এটা ওটা করছে কাজের মধ্যেই আর কি টুকটাক, তো বাবা মাঝখানে একটু তাড়া দিয়ে
এই বেলা জড়াচ্ছে তাড়াতাড়ি বাসনায় আগুন দেয়, হ্যাঁ, কলা গাছের ওগুলোকে শুকনো ওগুলোকে বাসনা বলে, আবার বাসনা মানে ওই বাসনা তো আছে, বাইরের থেকে শোনা বা বাবার মুখ থেকে বা যাই হোক মূল বক্তব্য। তো সেই বেলা চলে যাওয়ার বিষয়টা আর কি, এই কাল পরশু কথা হচ্ছিল, পরশু বোধ হয়, সেদিন বাবা এসেছিলেন, সেদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কাছে দক্ষিণেশ্বরেরই ঘটনা আর কি। কোনো এক মা, খুব সম্ভব অন্য বাড়িতে বাসন মাজা বা এই ধরনের কাজ করতেন কোনো একজন মা আর কি, তার ছোট ছেলেকে ওই মন্দিরে ওখানে ঠাকুরের ঘরের ওখানে রেখে যেতেন আর কি। ঠাকুর তখন আছেন শরীরে আর কি, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আর কি। তো রেখে চলে এটা ওটা খেলাধুলা, এদিক ওদিকে ঘোরা, দুপুরে খাওয়া বা ওখানে যে প্রসাদ পাওয়া সেই ব্যাপারগুলো ছিল, আর লোকজন আসলে টুকটাক মিষ্টি দেওয়া, বাচ্চারা যেমন খুশি থাকে আর কি। 6 বছর 7 বছর কম বেশি। আর তো সারাদিন ভুলে থাকে, মানে অনেক পায়রা টায়রা বসতো তখন, এখন তো পচেই দক্ষিণেশ্বরে, তো ওগুলো নিয়ে এটা ওটা এটা ওটা খেলতে থাকে। যেই সন্ধ্যা হয়, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসে, ওর মা সন্ধ্যার সময় কাজকর্ম করে যেখান থেকে ওখান থেকে ফেরার সময় একে নিয়ে আবার বাড়ি চলে যান। কখনো কখনো একটু দেরি হয় বা আসার আগে থেকে অপেক্ষা করে থাকে কখন আসবে কখন আসবে মা। তো তখন কোনো কারণে মা আসতে দেরি হচ্ছে, তাকে ভোলানো হয়, আচ্ছা ঠিক আছে আয় তো, একটু পরেই মার দেখা পাবি বা এখনই তোকে নিয়ে যাবে আর কি, এই নে পায়রা ধরবি চল, পাও মুখে এই নে একটা মিষ্টি নে। তখন কোনো দিকেই মন নেই, ওই এক মা যাবো এই একটাই আর কি। তো এইটা দেখে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মনে বলছে যে সত্যি তো আমাদের জীবনের সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমি কখন মার কাছে যাব, মা মানে সেই জগৎজননী হিসেবে। তো সেই আর কি, সংসারের মায়া হলো এইটাই, আশা হয় আসলে ওই শাশ্বত শান্তি পাওয়ার উদ্দেশ্যে আমাদের এইগুলো ধারণা আর কি সবাই। কিন্তু এখানে এসে এমন কাজের মধ্যে মধ্যে গেলাম যেন এগুলোই মূল হয়ে গেল, সেটা যেন একটা ভাষা কোথায় যেন কারো কারো জীবনের সামান্য একটা হুঁশ হলো, হুঁশটা স্পষ্ট হওয়ার হতে হতে তখন এর সময়কাল শেষ হয়ে গেল আর কি। কোন একজন মহাত্মা বলতেন, খুব সহজ সরলভাবে বলতেন, বলে যে বাড়িতে মা একটা ছেলের বয়স 12, 13, 14, 15 এরকম আর কি, অল্প কিছু পয়সা দিয়ে যতটুকু আছে আর কি, বলে দিয়ে পারে যা অমুক জায়গা থেকে চাল কিনে নিয়ে আয়, বিকেলের দিকে আর কি, ওইটা নিয়ে আসলে রাত্রে হাঁড়িতে চাপানো হবে আর কি, এটা মফস্বল এলাকার আর কি। তো ছেলেটা গেছে চাল কিনতে গিয়ে দেখছে ওইখানে দূর থেকে দেখা আছে নাগরদোলা অনেক বড়, নাগরদোলাতে দেখি তো পয়সা পকেটে আছে কিন্তু চড়তে পারবো না, কিন্তু দেখতে তো পারবো। এবার দেখি ওদিকে গিয়ে এই যে মেলা বসেছে, ছোট ছোট মেলাগুলো এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হয়, তো সেখানে গিয়ে অনেক বড় নাগরদোলা, তারপর ছোটগুলো যেগুলো কাঠেরগুলো চলতো আগে, এখন তো ওই বড়গুলো হয়ে গেছে, তো ওইগুলো বা এরকম করে ঘূর্ণি, ওইগুলো ঘুরছে, এটা ওইটা দিয়ে বেলুন ফাটানো, আর যা কিছু খাবার দাবার এটা ওটা বিক্রি হচ্ছে সব দেখছে ঘুরে ঘুরে আর কি। দেখি বেশ খানিক্ষণ নিয়ে, আচ্ছা আরেকটু দেখি, মাঝে মাঝে একটু মনে পড়ছে আরে ওকে কিনতে হবে, আচ্ছা ঠিক আছে কিনে নেবো, এই করতে করতে ওটা দেখা এবার মেলা অনেকটা দূর পর্যন্ত আর কি ছড়িয়ে দেখতে 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 একটা সময় যখন মেলা দেখে দেখে বেশ খানিকটা মন ভরেছে, তবু মনে হচ্ছে আরও কিছু দেখি, হঠাৎ হুঁশ হলো তাহলে কিনবো না চাল। এবার চাল কিনতে গিয়ে দেখে যে দোকানটাই বন্ধ হয়ে গেছে, ওইটাই ওখানে একমাত্র দোকান, গল্পে এটা পাচ্ছি গল্পে। তো তারপর বাড়িতে ফিরে কি রান্না হবে ইত্যাদি আর কি। তো ওইখানে এই জায়গাটা গল্পটা শেষ করে বলছে যে গিয়েছিল চালটা কিনতে, ওইটা তার ছিল মৌলিক চাহিদা, ওটা না হলে রাত্রে হাঁড়ি চড়বে না, খাওয়ার বিষয়টা অভুক্ত থেকে সেটা আছে ঠিক আছে, একটু পুরো ভোলেনি, একটু মাথায় আছে করে নেবো আর কি, এগুলো একটু দেখে নিই, আরে চাল একটু দেখে নিই, তারপর এটা করে নেবো, তো দোকান তো আছে, দোকান এই আছে করতে করতে হঠাৎ এক সময় ঝাঁপ বন্ধ হয়ে গেল। এবার যখন গেল ঝাঁপ বন্ধের সময় দেখেনি, এবার গিয়ে দেখে ঝাঁপ বন্ধ, সেই লোক চলে গেছে আর পাওয়া যাচ্ছে না। ঠিক এখানে বিষয় হলো সমস্ত কিছুর মধ্যে থেকে আমরা ধীরে 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 মূল যেটা জীবনের সেটাই করা হয় না আর কি বেশিরভাগ সময়, এবং ভেতরে ভেতরে একটা জাগৃতি মানে জাগরুকতা থাকে আর কি, জাগৃতি আর কি, কিন্তু সেটা খুব আবছা এদিকে টানের মধ্যে ওই জাগৃতি অনুযায়ী বা ওই জাগরিত ভাব অনুযায়ী সিদ্ধান্তটা নেওয়া হয় না, এই নেবো হ্যাঁ হয়ে যাবে, এই পরে ঠিকঠাক হয়ে যাবে, পরে করতে 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 আর অনেকটা সময় কেটে গেল আর কি।
নিজেরাই যদি খেয়াল করে দিব, আরে হুশ করে জীবনের অনেকগুলো বছর চলে গেল আর কি, খেয়াল করলে দেখা যাবে যে এত বছর চলে গেল সেটা বুঝতেই পারিনি, এর মধ্যে এত লেগে আছি আর কি, সবাই কম বেশি আর কি। তো ওই আর কি, সেই জন্য মাঝে মাঝে সৎসঙ্গ, সৎচর্চা, সৎসঙ্গ মানে সেরকম যেটা আমার হৃদয়কে স্পর্শ করে, যে বানানো অনেক ভালো ভালো কথাই সবসময় হতে হবে তা না, যেটা ভেতরে জাগিয়ে দেয় আর কি, সেইটা সৎসঙ্গ আর কি। একজন হয়েছিলেন লাহোরের ওখানকার, তার নাম ছিল আগে তীর্থরাম, বাংলায় তীর্থরাম। ছোটবেলা থেকে মা বাবা বোধহয় গত হয়েছিলেন, মেসে পড়াশোনা করে অন্য কারো সাহায্যে এইভাবে ইয়ে করে অঙ্কে তিনি প্রফেসর হন আর কি, গণিতের বিষয়ে কি ম্যাথামেটিক্স। তো সেই ধীরে 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 হয়ে এবং প্রফেসর এক জায়গায় চাকরি করতেন আর কি। তারপর আবার খুবই অল্প সময়ের মধ্যে বিবাহ হয়, তার 2 সন্তান হয় 30 বছরের মধ্যে। তারপরেই আবার সন্ন্যাস, 40 বছরের মধ্যে সাধনা করে সিদ্ধি লাভ, আবার 40 বছরের মধ্যেই দেহত্যাগ। তার মধ্যে বহু টিকা ইত্যাদি লেখা আর কি। তার নাম পরবর্তীকালে পাল্টে হয় রামতীর্থ। বেদান্তের উপরে তার টিকা বিশেষ অথেন্টিক ধরা হয় আর কি, প্রামাণিক ধরা হয় রামতীর্থ। স্বামী বিবেকানন্দের সঙ্গে তার দেখা হয়েছিল, স্বামী বিবেকানন্দের থেকে বয়সে অনেক কম। হ্যাঁ, আর ইনি যে কলেজে ছিলেন লেকচারার বা প্রফেসর হিসেবে, সেখানে স্বামীজি ওই বক্তব্য রাখার জন্য সুযোগ পেয়েছিলেন আর কি। তো ওখানে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, বেদান্তের উপর বললেন, বলার পর যখন বেরিয়ে আসছেন তখন ইনি প্রফেসর আর কি, তখন এগুলো পড়ে শুনে মনের একটা তীব্র আবেগ এসেছে আর কি, যে এত কিছু করলাম কিন্তু আসল যেখানে যে তরতাজা এখানকার খোরাক সেটা তো পেলাম না আর কি। এইরকমভাবে তখন ওনার স্বামীজির বক্তব্য শুনে বিশেষভাবে মানে মনে আরও মানে আলোড়ন হয় আর কি। একটা তো হলো উপর উপর দিয়ে চলে যাওয়া, একটা ভেতরে নাড়িয়ে দেওয়া আর কি। তো স্বামীজি যাচ্ছিলেন, তখন দেখা হওয়ার পর তখনকার দিনে ওই পকেট ওয়াচ যেগুলো হতো, পকেট ঘড়ি, পকেট ঘড়ি একটা এনার কাছে ছিল, সোনার চেনের পকেট ঘড়ি ছোট্ট আর কি। তো ওটা নিয়ে স্বামীজির স্বামীজিকে দিলেন যে আপনি দয়া করে এটা গ্রহণ করুন আর কি, মানে এই আর কি উপহার হিসেবে বা যাই হোক আপনার প্রতি যেভাবে দক্ষিণা হিসেবে। আমার স্বামীজি ওই ঘড়িটা ওনার কাছ থেকে নিয়েই, ওনার হাত থেকে নিয়ে খুবই ভালো, আচ্ছা ভালো ঘড়ি, ওনারই পকেটে দেন আর কি, ওনার পকেটে দিয়ে তারপর বলেন আর কি, মানে কথোপকথনটা এরকম আর কি ওইখানটায়। তখন বলেন যে আই উইল ইউজ ইট ইন দিস পকেট, ব্রহ্ম হিসাবে আমি সর্বত্র আছি, এই পকেটের মধ্যে দিয়েই আমি এটা ব্যবহার করবো আর কি। আমি মানে যে শরীরধারী আমি শুধু এটা না, সমস্ত শরীর বা সবের মধ্যে ওই জাগ্রত সত্তাটাই আমি, কাজে এই শরীর ব্যবহার করলে সেটা আমারই ব্যবহার করা হবে আর কি। এই হলো মূল কথা আর কি। তো তখন ইনি আরও প্রসন্ন হয়ে বলেন যে দেন স্বামীজি প্লিজ গিভ মি আ মেসেজ, কিছু একটা বার্তা দিন তাহলে আর কি। তখন স্বামী বিবেকানন্দ ওই জায়গায় বর্ণনায় পাই আর কি, তখন পকেট ওয়াচটা ওইভাবে পকেট ঘড়িটাকে তুলে নিয়ে দেখেন যে দুপুরে 1টা বেজেছে তখন, দিস ওয়ান ইজ মাই মেসেজ, এই একই হলো আমার বার্তা আর কি। এক মানে সবের মধ্যে সেই একই এক, এই হলো মূল কথা আর কি, ওইখানে পাই। তো পরবর্তীকালে ওনারও এই পথে বেরিয়ে গিয়ে এবং সাধন করে সেভাবেই হয় আর কি। তিনি এত প্রসিদ্ধ হন, তার নামে জাপানে একটা জায়গারই নামকরণ করে দেওয়া হয়, রামতীর্থ হিল বলে, পাহাড়ি অঞ্চল, রামতীর্থ হিল আর কি। তো সেই রামতীর্থ তার যখন আত্ম উপলব্ধি হলো, শোনা যায় অল্প সময়ের মধ্যে, এই কয়েক বছরের মধ্যে আর কি, ঋষিকেশের ওদিকে থাকতেন, হরিদ্বার ঋষিকেশ ওই অঞ্চলে থাকতেন আর কি। মানে আনন্দে মাতোয়ারা হয়ে এত অট্টহাস্য করতেন কোনো একটা জায়গায় আর কি, ফাঁকা জায়গায় বহু দূর থেকে সেই হ্যাঁ শোনা যেত। গুরু নানকের একটি কথা পাওয়া যায় বিষয়, গুরু নানক দেবের এই প্রাসঙ্গিক আর কি, ওই ভাষায় হিন্দি মিশ্রিত আর কি। सुकर सुकर के सदियाँ बीत गई, जन्म मरण के दिन बीत गए, संगी साथी चल गए सारे, कोई न निभियो साथ, कहे नानक इस विपद में टेक एक रघुनाथ।
দেখতে দেখতে বহুদিন অনেক দীর্ঘ সময় চলে গেছে। সঙ্গী সাথী চল গে সারে কোই না নিভিও সাথ। দেখুন মানুষের সাথে এগুলো বৈরাগ্য উদ্দীপক বিষয় আর কি। যতই মিলমিশ হোক, কিছু ক্ষেত্রে মিল হয়, আবার কিছু ক্ষেত্রে মিল হয় না। কখনোই মন বলেন না যে বলে না যে এই ক্ষেত্রে বা এনার সাথে আমি সম্পূর্ণ একমত। তার কারণ জীব মানেই তো বৈচিত্র্য, কিছু না কিছু বৈশিষ্ট্য থাকবে, তাই সেটা নিয়ে পার্থক্য। তো তখন বলছেন সঙ্গী সাথী চল গে সারে, সমস্ত সাথী। আমরা সারাটা জীবন আসলে মন কখনো এখানে ওখানে, এটা ভালো লাগা ওটা ভালো লাগা, এটা কম ভালো লাগা, পুরোপুরি তৃপ্তির বিষয়টা আর হয় না আর কি। তো সব কিছুই যেন বয়ে গেছে, কিন্তু কোথাও যেন স্থায়ী বিষয় পেলাম না আর কি। কই না নিভিও সাথ, মানে স্থায়ী সাথী পেলাম না। সাথী মানে অন্তরের সাথী আর কি। বাইরের বাহ্যিক সাথী তো অনেক পার্টলি, আংশিকভাবে বহু সাথী জোটে জগতে আর কি। তো সঙ্গী সাথী চল গে সারে কোই না নিভিও সাথ। তারপর বলছেন কহে নানক, নানক নিজেকেই বলছেন আর কি, কহে নানক ইস বিপদ মে টেক এক রঘুনাথ। টেক মানে আশ্রয়স্থল আর কি, হিন্দিতে টেক, টয়কার কর টেক মানে আশ্রয়স্থল বা অবলম্বন আর কি। বলে এই বিপদকালে একমাত্র ভগবানই অবলম্বন, মানে ওখানেই হৃদয় যদি দেওয়া যায় তাহলেই সমস্ত দুঃখ জ্বালা মিটবে এবং আগামী সব দুঃখ জ্বালার সম্ভাবনা শেষ হয়ে যাবে, অর্থাৎ নিরাপদ স্থান, নিশ্চিন্ত জায়গায়। ঠিক কবির দাসজিরও এরকম একটি বর্ণনা আর কি। ওই নিজেকেই সম্বোধন করে, নিজের নাম নিয়েই বলতেন এই মহাত্মা। আমি বলছি এরকম করে বলতেন না অনেকেই, এইভাবে বলতেন যে কবিরা ইয়ে জগ আয়ে বহুত সে কিনে মিত, जो दिल बांधा एक से वह सोए निश्चिন্ত। বলছেন কবির তুই এই জগতে এসে অনেক বন্ধু তৈরি করলি। বন্ধু মানে কেবল মানুষ বন্ধু নয়, মন যেখানেই ভালো লাগে, সেটা বস্তু, পরিস্থিতি, ভাব, ওগুলোতে ভালো লাগে মানে তার সঙ্গে মনটা ভালো লাগছে, কাজে সেগুলোও বন্ধু এক এক স্তরের আর কি। তো কবির দাসজি নিজেকে বলছেন যে এই জগতে এসে তুই অনেক বন্ধু তৈরি করলি, মনকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সাজালি রাখলি তৃপ্তির জন্য আর কি, কিন্তু শেষ পর্যন্ত তৃপ্তি হলো না। যে তৃপ্তি হৃদয়ে চাইছে সে তৃপ্তি হলো না আর কি। অল্প অল্প এই উপর উপর বলা হলো না, এগুলো উপর উপরই তৃপ্তি আর কি। বলে কই না নিভে, আচ্ছা সঙ্গী সাথী চল গে সারে কোই না নিভিও সাথ। আচ্ছা ওইটা তো নানকজি, এটা কবিরা ইয়ে জগায় বহুত সে কিনে মিত, জিন দিল বাঁধা এক সে, বা जो दिल बांधा एक से वो सोए निश्चिন্ত। যে হৃদয়টা বা মনটা সেই একে দিয়েছে সে নিশ্চিন্তে ঘুমোয়। দিনের শেষের ঘুমটাও তার কেবল শারীরিক ক্লান্তির হিসেবে ঘুম তা না, মনটাও তৃপ্তি নিয়ে এবার নিশ্চিন্তে ঘুম। আর সারা জীবনের রূপী যে দিন, তার যে শেষের ঘুম শেষ, ওটাও তার নিশ্চিন্ত আর কি। বেশিরভাগ সময় যদি দেখি বাস্তবে আর কি, অনেক বয়স হয়ে গেছে 80, 90, 85, কম বেশি বহু রকম জগতের অভিজ্ঞতা, তবু যদি জিজ্ঞেস করা যায় আপনি কি তৃপ্ত, হ্যাঁ কিন্তু এইটা যদি হতো একটু কিছু না কিছু, তার মানে দেখা যাচ্ছে যে মনের তৃপ্তি এখানে নেই। আমরা তৃপ্তি যে জায়গায় খোঁজ করছি সেই জায়গাটা ঠিক না আর কি, সেই তৃপ্তির হিসেবে ঠিক না আর কি, এদিকের কর্তব্য কর্মের হিসাবে ঠিক আছে। তো গুরুকুলে প্রাচীন মানে বৈদিক যুগে আমরা যেটা পাই, এই জাগতিক বিদ্যার সাথে এই ব্রহ্মবিদ্যা বা আত্মবিদ্যার শিক্ষাটা দেওয়া হতো যাতে মনটা তৃপ্তি পায়। সেই তৃপ্তিটাকে মূলে রেখে তার সাথে বহু সাবজেক্টিভ নলেজ, অর্থাৎ বিষয়ভিত্তিক জ্ঞানের বিষয় ছিল। 18টা বিষয় পড়ানো হতো তখন, মানে প্রামাণিক তথ্য রয়েছে আর কি। ধাতুশাস্ত্র থেকে শুরু করে ভূগোল, খগোল মানে ওই অ্যাস্ট্রোনমি আর কি, ওগুলো থেকে শুরু করে গণিত থেকে শুরু করে আরও বিভিন্ন আর কি। মূলে ছিল ব্রহ্মবিদ্যা আত্মবিদ্যা। না হলে কি মূলে এটা না থাকলে কি হবে, কোনো একটা মানে বিষয়ভিত্তিক জ্ঞান এক বা একাধিক লাভ করলাম, অন্যের থেকে আমার মধ্যে উজ্জ্বলতা বেশি এলো বা প্রখরতা বেশি এলো, সঙ্গে সঙ্গে আমি একটা বিশেষ হয়ে গেলাম মনের মধ্যে আর কি। এবার বিশেষ মানে এবার বিশেষ সম্মান আশা করা,
সম্মান পেলে আরও বেশি বাড়ছি ভেতরে, আর সম্মান না পেলে সঙ্গে সঙ্গে ভেতরে দুঃখী। তার মানে দেখা যাচ্ছে আমার সুখ দুঃখের চাবি অন্যের কাছে রয়ে আছে। বাইরে হ্যাঁ, আমি স্বাধীন না, আসলে পরাধীন, অথচ জাগতিকভাবে বিদ্বান বলে পরিচিত। এই আর কি। তো আসলে তো বিদ্যা কি, বিদ্যা তো অন্তরকে মুক্ত করার কথা ছিল। আমি তো আরও বেশি বদ্ধ হয়ে গেলাম, সাধারণ সংজ্ঞাটাই মিলছে না প্র্যাকটিক্যালি দেখলে আর কি। তো তখন এই জন্য এটা ছিল যে অন্যান্য বিদ্যাগুলো বাধক নয়, কিন্তু হৃদয়ে ওই শান্তিটা পেয়ে নিয়ে এবার তার সাথে সাথে এগুলো চর্চা করলে এবার এর বিস্তার যত হোক, সেখানে বাহ্যিকভাবে সম্মান হলো, খুবই ভালো, সম্মান হলো না, খুবই ভালো। তার কারণ হৃদয়ে তো পূর্ণতায় ভরপুর। এবার এগুলো লীলা বিলাস মাত্র আর কি, মনের আস্বাদনের এক একটা দিক আর কি। ওটাই মূল পুঁজি নয়, মূল পুঁজি আলাদা, প্রাণবন্ততার জায়গাটা আলাদা, মানে সম্পূর্ণ প্রাইভেট আর কি। মানে এখনকার ভাষায় বললে ওটা হলো সম্পূর্ণ প্রাইভেট আর কি, মানে যেখানে ওই হৃদয়টা ডুব দিয়ে আরাম বা শান্তি পেতে পারে আর কি। বাইরেটাও সহজ হয়ে যায়। হ্যাঁ, বাইরেটাও সহজ হয়ে যায় আর কি। বাইরেটা বানিয়ে বানিয়ে মিছিয়ে এগুলো করতে থাকে। হ্যাঁ, সংঘাত হবে না, না, কারোর সাথে আর বিদ্বেষ হ্যাঁ, হবে না। মতের মিল হলো না। ও আচ্ছা, তাহলে আপনি এটা বলছেন, ও আচ্ছা, এটা মতের মিল হলো না। দেখা যাচ্ছে যে ওনার মতটা দেখা যাচ্ছে ঠিক, যার সাথে মিল হলো না, আর যার ভেতরে শান্তি তারটা দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে ঠিক নয়, সঙ্গে সঙ্গে ও আচ্ছা এইটা ঠিক, হ্যাঁ তাহলে আমি এইটা শিখে নিতাম। মেনে নাও সঙ্গে সঙ্গে। হ্যাঁ, কেন হৃদয়ে তো কোনো জায়গায় ওই ব্যারিয়ার নেই, তার তো আনন্দটা পুঁজি। অন্যকে হারিয়ে যে আমরা তৃপ্ত হওয়ার ব্যাপারটা, যে অঙ্কতে আমরা অভ্যস্ত, সেই অঙ্কর বাইরে চলে গেছেন তো তিনি। তার হৃদয়টা মূল, বুদ্ধিটা মূল নয়, বুদ্ধিটা গৌণ, এই আর কি। তো সেই জন্য দেখলে দেখা যাবে যে ব্রহ্মবিদ্যা বা আত্মবিদ্যা বা আধ্যাত্মিকতা মানুষকে আসলে মোস্টলি প্র্যাকটিক্যাল বানায় আর কি, মানে বিশেষভাবে বাস্তববাদী বানায়। আমরা ভাবছি বাস্তববাদী, কিন্তু আসলে বাস্তববাদী কিন্তু খুব কম। বাস্তববাদী যদি হই, হঠাৎ করে একটা অ্যাডভার্টাইজ দেখে বা বিজ্ঞাপন যদি 100 দিন দেখার পর না এটা তাহলে আমার নিতে হবে, অথচ ওটা আমার দরকার নেই, কিন্তু তার মানে দেখা গেল আমি কিন্তু বাস্তব বুদ্ধিতে আমি জোরালোভাবে প্রতিষ্ঠিত নই। বাইরের ওয়েভ বা ঢেউ এসে যে কোনো সময় মনকে প্রভাবিত করতে পারে, তাহলে আমি স্বাধীন কোথায়? সব ক্ষেত্রেই এরকম। কেউ একটা বাইক আছে, ওই পাশের বাড়ির ছেলেটা তারও ভালো বাইক নিয়েছে, এবার বাবা মাকে প্রেশার, বা যার জন্য নিজের ক্ষমতা থাকলে সেটা করে, এবার সেই কম্পিটিশনের মধ্যে পড়ে গেল আর কি। আর এটা যে একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যাচ্ছে তাও না, এটা করতে করতে জীবনের সময়কালটা শেষ হয়ে গেল। এই একটা কথা এলো বাবা, এটা কয়েকদিন আগে আমি ভাবছিলাম, এই যে শিক্ষার সাথে কম্পিটিশনটাকে আমরা জুড়ে দিয়েছি। হ্যাঁ, তো এই কম্পিটিশন ছাড়া শিক্ষা হতে হবে। কম্পিটিশন নাই তো ওই ছোটবেলা থেকেই ছোট বড় একটা ব্যাপার চলতে থাকলো আর কি। তারপরে কম্পিটিশনটাই মুখ্য হয়ে গেল, শিক্ষাটা গৌণ হয়ে গেল। তখন যেন তেন প্রকারের না আমি ফার্স্ট হতে হবে বা আমাকে নাম্বার পেতে হবে, এই যে জায়গাটা, এটাও একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বড় সমস্যা, বড় তো গণ্ডগোল, ত্রুটি। ছোটবেলা থেকে এই বীজগুলো তাদের মধ্যে চলে আসছে, বাস্তব পরিস্থিতি সেরকম তৈরি হয়ে গেছে। তাই যে কম্পিটিশন ছাড়া পড়াশোনা হয় না। হ্যাঁ, অথচ পড়াশোনার মধ্যে কোনো কম্পিটিশনের ব্যাপারই নেই। বললেন না যে ভিতরটা যদি আমার ঠিক হয়, বাইরেটা আমার হিতে ব্যাপার, ভিতর থেকে পূর্ণ হয়ে আসা। হ্যাঁ, এবারে যে জায়গায় আছে সেই জায়গা থেকে পূর্ণ হবে। হ্যাঁ, তাহলে এখানে কম্পিটিশনের প্রশ্নই আসে বটেই। হ্যাঁ, অথচ সেই ব্যাপারটা এমন চর্চা করা হচ্ছে, এমন ব্যাপার হচ্ছে, ছেলে মেয়েদের মাথাও তৈরি হয়ে যাচ্ছে ওইভাবে, সব দিকে চাপ, তো সেই চাপে একটা সময় বিভিন্ন ওই ডিসিশন নেওয়া, উল্টো পাল্টা দিকে, কেউ জীবন নষ্ট করা থেকে শুরু করে আরো বিভিন্ন রকম আর কি। রাজস্থানে একটা ঘটনা, ওইখানে তার বাবার সরকারি কর্মচারী আর কি, খুব সম্ভব আর্মির কোনো একটা মেডিকেল ডিপার্টমেন্টে আছেন, খুব সম্ভব। এক ছেলে এক মেয়ে, দুজনেই পড়াশোনায় ভালো, জাগতিকভাবে ভালো বলতে যে কি হলো হঠাৎ করে মেয়েটা মানে জীবন শেষ করলো আর কি, যেভাবে করে আর কি। পরে কারণ খুঁজে সেভাবে পরিষ্কার না আর কি। পরে দেখা গেল যে মানে আরেকটু ভেতরে না বলা কথা আর কি, দীর্ঘদিন ধরে হতাশায় ভোগা আর কি। তার পিছনে দেখতে গেলে দেখা যাচ্ছে যে এই সমস্ত বিষয়গুলো মানে বাস্তব চিন্তা যদি হয়, একটা মানুষ কলেজে যাচ্ছে বা ইউনিভার্সিটিতে যাচ্ছে বা স্কুলে পড়ছে, তার যে মনের আদান প্রদানের জায়গা নেই, আদান প্রদানের জায়গা সে বন্ধুদের সাথে, যে বন্ধুদেরও মনের অবস্থা ইম্যাচিওর, মানে পরিপক্ক নয়,
এবার তাদের সাজেশানগুলো তো সবসময় ঠিক হচ্ছে না, বা হবে তার কোনো মানে নেই। একদম। মা বাবা শিক্ষক মহাশয়দের আমরা যেভাবে থাকছি, আবার সেখানে তাদের সাথে সেভাবে যোগাযোগও হয়ে উঠতে পারছে না অনেক ক্ষেত্রে আর কি। গড় হিসেবটা বলছি, ব্যতিক্রমী যাদের তাদের কথা বাদ দিলাম। তো তাতে করে এত শিক্ষার পর মানুষ আসলে অসুস্থ হয়ে উঠছে কেন? একদম, এত আধুনিক কিন্তু অসুস্থ, তার মানে এটা আধুনিকতা তো নয়। অসুস্থতা। অবস্থা হ্যাঁ। বেড়ে যাচ্ছে দিন দিন। আর এই কতগুলো ভুল ধারণা, এইটাই পেতে হবে, তাছাড়া জীবনটা মিথ্যা। এই যে ফোকাসটা খুব ন্যারো হ্যাঁ। হয়ে যাচ্ছে। হ্যাঁ, জীবন তো অনেক কিছু করার আছে। বটে। হ্যাঁ, ওইটাই পেতে হবে। ওই রাজস্থানে যার কথা বললাম, ওই যে মানে মাস্টারমশাই আগে HM থেকে এখন প্রিন্সিপাল হয়েছেন, কৃষ্ণ কুমার মিনা, টাইটেলটা মিনা, MEENA, মিনা। তো ওনাদের ওখানে অনেক বছর থেকে যাতায়াত হয়। খুবই আন্তরিক পবিত্র মনের সৎসঙ্গী আর কি একজন। লোক দেখানো উপরের আড়ম্বর মূল নয়, হৃদয়ের শুদ্ধতাটাই মূল পুঁজি আর কি। ওই ব্যক্তি বিশেষ যার কথা বলছি আর কি। তো তার সন্তান যারা আছে, তার মধ্যে বড় মেয়েটি MSc করে বিএডও হয়ে গেছে আর কি। তো চাকরি বাকরি পরীক্ষা টরীক্ষা যেমন যেমন দেওয়ার, কিছু কিছু এগিয়ে হচ্ছে না, পড়াশোনা মোটামুটি আর কি, মানে সেই লেভেলের হিসেবে মোটামুটি আর কি। তোর বাবার ভাবনা হলো যে চাকরি পেলে ভালো, না পেলে কিছু যায় আসে না, কারণ এটা জীবনের মূল উদ্দেশ্য নয়। পড়ায় রুচি ছিল, আমার তরফ থেকে যতটা পিতা হিসেবে বাবা হিসেবে যেটুকু করার ছিল সেটা করেছি, এবং যা যা দেখিয়ে দেওয়া বা যা যা, যদি সেদিকে ইচ্ছা আছে হলো, যদি না হয় ঠিক আছে, কোনো ব্যাপার না। এইটা একদম তার মনের কথা আর কি, শুরু থেকে বহু বছর থেকে দেখছি। অথচ পড়াতে আন্তরিক আগ্রহ আর কি। বাইরের সমস্ত যেগুলো আধুনিক বলে যা কিছু মনে করি, মানে যথার্থ আধুনিক, সবের সাথে যোগ আছে, অথচ হৃদয়টা ওই মূল শুদ্ধতা এবং আন্তরিকভাবে ওই আসল জায়গার সাথে যুক্ত আর কি। সেই জন্য পরিবারের মধ্যে ওই রকম বিষয় আর কি। ওখানে এইরকম এক শ্রেণীর মানে শিক্ষক মহাশয়দের সাথে পরিচয় হয়েছিল 2006 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আর কি, যারা প্রায়ই সরকারি ওখানে শিক্ষার বিষয়ে আছেন দায়িত্বে। কিন্তু ওই দিনের শেষে সন্ধ্যার পর তাদের সৎসঙ্গটা বাধা আর কি। তার সাথে সাথে সাধন ভজন কেউ কেউ বিশেষভাবে করেন, কেউ একটু সাধারণভাবে করেন আর কি। তখন দেখলাম তাদের এই বিষয়ে একটা পুরনো সময় থেকে একটা ধারার মতো চলে আসছে আর কি। তাদের মধ্যে কি এখন দিল্লিতে এখন পোস্টেড আর কি একজন, আর বাকিরা রাজস্থানে আর কি, ভালো ভালো স্কুলে। এবং ছেলে মেয়ের মধ্যেও একটা হালকা হলেও একটা এই বিষয়ে যে একটা গভীর রহস্য আছে বা জীবনের মূল রহস্য এর মধ্যে থেকে পেতে পারি, আমি যেতে পারলাম না সেটা আলাদা ব্যাপার, বিশ্বাস কিন্তু ডুবতে গেলে এখানেই আমি জীবনের উত্তর পাবো, এই ব্যাপারটা ধারণা পরিষ্কার হয়ে গেছে যে এই বিষয়ে একটা উন্নাসিকতা, এড়িয়ে চলাই বাবা এগুলো পুরো ব্যাকডেটেড বিষয়, এই ধারণা নেই আর কি। ওই পরম্পরাগুলি যেখানে ধারাগুলি আছে সেইখানে ব্যাপারটা বেঁচে আছে, আর সত্যি যেখানে তাই। কাট হয়ে গেছে হ্যাঁ। সেখানে সমস্যা তৈরি হয়েছে। বাংলাদেশে তো সেটাই হয়েছে না, নবজাগরণ বলে যে ব্যাপারটা হলো, সেই নবজাগরণ তো পুরো তো ওয়েস্টার্ন কালচারে হলো। এবং তার সেই সময় যারা আমাদের পথপ্রদর্শক ছিলেন, যে আমরা সব প্রাতঃস্মরণীয় যাদেরকে কথা বলি, তো এই ধরুন রামমোহন রায়, হ্যাঁ, উনি ব্রাহ্ম সমাজে প্রতিষ্ঠা করতে গেলেন। আমার তো আমি জানা না, খুব বড় কথা বলা উচিত নয়, কিন্তু ব্যাপারটা অনেকটা তো ওই খ্রিস্টানিটির অনুকরণে, যে একেশ্বরবাদ ইত্যাদি কথাগুলো, আমাদের যে এত সাধনার বৈচিত্র্য ছিল, তাই নিয়ে তো হাজার হাজার বছর চলেছে আমাদের দেশ, সমস্যা তো কোথাও হয়নি। না, সমস্যাটা ছিল অন্য জায়গাতে, সেইটাকে উনি ঢেলে সাজাতে চাইলেন। উনি অনেক বড় মাপের মানুষ অবশ্যই, কিন্তু এগুলো যেন কোথাও যেন একটা কিছু কিছু একটা বোধহয় বিচ্যুতি হয়েছিল বলে মনে হয়। মানে মূল যে প্রাণের ধারা সেখান থেকে কোথায় যেন সরে এসে একটা গৌণ শাক দিয়ে মাছ ঢাকা বা আবার দুধের স্বাদ বেদান্তে ফিরে আসছে। হ্যাঁ, দেবেন্দ্রনাথ ঠাকুরও ব্রাহ্ম সমাজে রয়েছেন, কেশবচন্দ্র রয়েছেন, তারা আবার ঠাকুরের কাছেও আসছেন কেউ কেউ। কিন্তু একটা যেন একটা কিরকম আবার নতুন কিছু একটা করবো আমরা এইভাবে, এরকম একটা, সেটা মনে হচ্ছে আমার যে ওটা খানিকটা কৃত্রিম, যার জন্য টেকেনি। দেখুন না, প্রসঙ্গ আসলো সেই জন্য বলছি, মানে এনারা সকলেই প্রণম্য, তথাপি প্রসঙ্গ আসাতে আর কি। কেশবচন্দ্র সেন সেই সময় এইরকম ব্যক্তিত্ব, আমরা বই পড়ে যেটুকু জানি আর কি, মানে রানী ভিক্টোরিয়া অ্যাপার্টমেন্ট নিয়ে এনার সাথে, মানে সরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এনার সাথে করা আর কি, হ্যাঁ কথা বলার জন্য আর কি, আগে থেকে স্থির করে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। তো সেই রকম মানুষ আর কি। তো সেই কেশবচন্দ্র সেন ঠাকুর রামকৃষ্ণদেবকে প্রথমে মানছেন আলগা আলগা,
তারপর মানা শুরু হলো। একটু যখন ভালোভাবে বুঝলেন তখন ওই ব্রাহ্মণ সমাজের ওখান থেকে নিয়ে একটা আলাদা ঘরে নিয়ে তাকে নির্জনে পূজা করা ইত্যাদি, যে সবার সামনে করলে আমার সেই ব্রাহ্মণ সমাজের ব্যাপারটা গুরুবাদ ওই ব্যাপারটা হয়ে গেলে তখন রামকৃষ্ণদেব পরে বলছেন, বলে ওর দরজাও বন্ধ থাকবে। দরজা মানে ভেতরের আসল ব্যাপারটা আর কি। এক জায়গায় বলছেন যে আমি চাই ভক্তি নদীতে ডুব দিয়ে, এক জায়গায় মানে কথামৃতেই আছে, ডুব দিয়ে গিয়ে ওই জ্ঞান সাগরে উঠি বা এই ধরনের আর কি। তখন ইনি বলছেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন দেখো তুমি তো ডুব দিয়ে জ্ঞান সাগর উঠলে তোমার দল টল কিছু থাকবে না আর কি। মনে করি তো ওইভাবে বলে দিতেন, কেন ওনার তো আঘাত করা উদ্দেশ্য নয়, সোজা কথাটা তুলে ধরা আর কি, বাচ্চারা যেভাবে তুলে ধরে আর কি, যে আঘাত করা বা চাপলুসি করা এই কোনোটাই উদ্দেশ্য নয়। বিবেকানন্দ তো ঠাকুরের ইচ্ছায় ঠাকুর টেনে নিলেন আর কি, তার তো যাতায়াত হচ্ছিল ওখান থেকে আর কি, ওখানেই দেখা হলো, ওখানেই দেখা হলো বিবেকানন্দ, ওখানেই ইয়ে হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে কোন একটা ওই গান শুনে আর কি। তারপরে একটা জায়গাতে খুব সমস্যা তৈরি হলো যে বিজ্ঞান আর ধর্ম এই দুটোকে সংঘাত করে দিয়ে, হ্যাঁ এটা বরং সমন্বয় করতে পারলে, হ্যাঁ এগুলো ওই ভ্রান্ত ধারণা প্রসূত আর কি। খুবই গুরুত্বপূর্ণ। যেমন আধ্যাত্মিকতার যে শিক্ষা, বেদান্তের যে শিক্ষা, সেগুলো তো আমাদের কোনোভাবেই কোনো কিছু দেওয়া হয়নি, ঠিক আছে। এবং এখন তো আর এই যে বিজ্ঞান করতে গিয়ে ওগুলো সব কুসংস্কার, বিজ্ঞানটা একমাত্র অগ্রগতির পথ, এটা তো উল্টো হয়ে গেল। কিন্তু কি জানো তো রমা, এই বিজ্ঞান বলতে যা আমজনতা বা আমরা বুঝি না, বিজ্ঞান তার থেকে, যদি বিজ্ঞানের কথা বলি, অনেক এগিয়ে গেছে। কোয়ান্টাম ফিজিক্সে সেখানে কি এই মূলের জায়গার দিকেই বেদান্তের প্রায় অতীন্দ্রিয় ব্যাপারের কথা বলে, কেননা সেখানে গিয়ে মানুষের যে ইন্দ্রিয়, চোখের যে পারফেকশন, সে তো কোনো পরীক্ষা করতে পারছে না, তার তো ওই জায়গায় অ্যাকুরেসিতে বাধা হচ্ছে। হ্যাঁ, বা একটা এক্সপেরিমেন্ট, এমন একটা বিষয় যেটা পরীক্ষাগারে করাই সম্ভব নয়, তখন কি করতে হচ্ছে, মানুষকে তার ওই মস্তিষ্ক এবং অনুভবেরই আশ্রয় নিয়ে সমাধানটা করতে হচ্ছে। আইনস্টাইনের যে রিলেটিভিটি, সেটা ওইভাবেই, তার কোনো এক্সপেরিমেন্ট 70 বছর পর তার একটা এক্সপেরিমেন্ট করা গেছে। তো এই যে আজকে কোয়ান্টাম ফিজিক্সে যে সমস্ত অনেক আধুনিক আবিষ্কারগুলো হচ্ছে, সেগুলো মানে বাস্তব বিজ্ঞান বলতে আমরা যা বুঝি, এই যে কার্য কারণ লজিক এই ব্যাপারটা, এগুলো সব ইনভ্যালিড হয়ে যাচ্ছে সেখানে, তাই তো। হ্যাঁ, এবং কোয়ান্টাম ফিজিক্সে বহু বিশ্বের কথা বলা হচ্ছে, বিশ্বের মধ্যে বহু বিশ্ব, সেগুলো আগেই বর্ণনা রয়েছে শাস্ত্রে, আগে বলা হয়েছে। ওটাই তো, কিন্তু ওটাকে তো এভাবে চাপা দিয়ে এটাকে বেশি করে দেখানো হচ্ছে। এবং এটাও শোনা যায়, যখন শিকাগোতে স্বামীজি বক্তৃতা করছেন, সেখানে ওই যিনি বাল্ব আবিষ্কার করেছিলেন এডিসন, হ্যাঁ, উনি শুনতে এসেছিলেন, বাল্ব আবিষ্কার না, আরেকজন কেউ হবে। তো উনি শুনতে এসে বলছেন যে স্বামীজি, আপনি যেগুলো যে ধারণাগুলি বললেন, আমি বোধহয় সেগুলো ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারি। হ্যাঁ, তাহলে ওনার যে বোধ, সেটা তো তার একটা, শুধু ইন্দ্রিয় জগতের মধ্যে নয়, তবেই না তিনি ওইখানে নিজেকে রিলেট করতে পারছেন। এরকম কথা কিন্তু অনেকের কাছে। আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথের যে বিশাল বিতর্ক হয়েছিল, সেখানে শেষ পর্যন্ত আইনস্টাইন এই কথা এক জায়গায় পরিষ্কার করে বোঝায়, এক জায়গায় বলেছেন, এটা যদি ধর্ম হয় তাহলে আপনার থেকে আমি আরো বড় ধার্মিক, এই কথা বলছেন আর কি, আইনস্টাইনও বলেছেন। তো এই রবীন্দ্রনাথের সাথে এই মানে ইয়ে দিয়ে এমনিতেও বলা হয়, মানে বিজ্ঞানের ধারণা বা বস্তুবাদী দর্শনে বলা হচ্ছে যে এই বস্তু থেকে চেতনা, আর রবীন্দ্রনাথ বলছেন না, চেতনা থেকে বস্তু। হ্যাঁ, এই যে বেদান্তের যে ব্যাখ্যা, যে চেতনা থেকেই বস্তু হচ্ছে, কেননা আমি সেটা ভাবতে পারছি, তাই সেটা বস্তু। হ্যাঁ, গোলাপের দিকে তাকিয়ে বললাম সুন্দর, সুন্দর হলো সে। আমি যদি এটাকে সুন্দর না বলতে পারি, তাহলে তো সুন্দর হবে না। স্ট্যান্ড পয়েন্ট চেতনা আর কি, স্ট্যান্ড পয়েন্ট চেতনা। হ্যাঁ, আর বস্তুবাদে ঠিক তার উল্টোটা আর কি। হ্যাঁ, বস্তু স্ট্যান্ড পয়েন্ট, বস্তু স্ট্যান্ড পয়েন্ট। হ্যাঁ, যে জগৎটাকে আমরা দেখছি, সেটা তো আমাদেরই নির্মাণ করা, এবার আমি ঠিকমতো দেখতে পাচ্ছি না সেটা। হ্যাঁ, এই মতবাদটাই বেদান্তে একদম মানে শাব্দিকভাবে আছে, নাম হলো দৃষ্টি সৃষ্টিবাদ। শঙ্কর দর্শনের মধ্যে পাওয়া যায় দৃষ্টি সৃষ্টিবাদ। আমি জগৎটাকে যেমন দেখব, আমার যেমন দৃষ্টিভঙ্গি তেমনই প্রতিভাত হবে। আমি যদি দেখি না খাদ্য খাদক, তাহলে কি একজন সাহিত্যিক মানে কি গভীর স্তরে তার আস্বাদনের বিষয় আর কি।
তখন জগতের মধ্যে বিভিন্ন মাধুর্য সৌন্দর্য দেখছেন, তিনি আস্বাদন করছেন, বৈজ্ঞানিক আরেক রকম দেখছেন। ওই স্ট্যান্ড পয়েন্টগুলো ভিন্ন হওয়াতে এখানেও বিষয়টাও আলাদা হয়ে যাচ্ছে। তো রবীন্দ্রনাথের কথার ওই জায়গা থেকে আর কি এই তো এতেও আছে আপনার এই জায়গাটাতে কিভাবে এ করা যায়, মানে ধরুন এই দৃষ্টিটাকে কিভাবে আরো ঠিক করা যায়, যে না আমি যারা দেখছি আমার মতো করে ভাবছি, কিন্তু সেটা তো এরকম নয়। যেমন ধরুন আমি যদি গোলাপটাকে গোলাপ না বলে আমি যদি বলি যে অন্য কিছু, তাহলে আমি ভুল বলছি, তাহলে আমার দৃষ্টিটা ঠিক হচ্ছে না, ওখানে ওটার দৃষ্টির সাথে আমার যে বোধ সেটা ঠিক হচ্ছে না। তাহলে এই জায়গাটাতে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে একটা ভুল হয়। তাহলে সেই ভুলটাকে আমাদের মানে ঠিক করার ওই এক জায়গাতেই উত্তর বাবা বলবেন, ওইখানে যখন যাওয়া যাবে না তখনই প্রকৃত বাস্তবটাকে দেখা যাবে, রিয়েলিটি অ্যাজ ইট ইজ আপনি লিখেছেন। একটা ভিডিও ছিল বোধহয় নাকি, না ভিডিও ছিল না, কোথাও লেখা টেখা আপনার ওই লেখা আছে আপনার ওই ইউটিউব মানে এই ব্লগ ইমেলের আচ্ছা যেখানে আপনি ওইখানে, ও আচ্ছা আচ্ছা ওইখানে, হ্যাঁ 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 ওইখানে আমি পেয়েছি, যেটা যেমন সেটা তেমন। হ্যাঁ। তো এই 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 ব্যাপারটা তো আছে, ওটা তো ঘটনা এত পরিষ্কার একদম, মানে সাধারণ বুদ্ধি দিয়ে এটা বোঝা যায়। তো সেই বাস্তবটাকে বাস্তবের জায়গা থেকে দেখতে গেলে আমাকে সেই বোধের মধ্যে যেতে হবে, ওইটার মধ্য দিয়েই দেখতে হবে, তবেই সেটা প্রকৃত বাস্তবটা দেখা সম্ভব। মানে আপনি যেটা বলছেন যে ওই যে দর্শন, সম্যক দর্শন, সম্ভব দর্শন, এই কথাটা বললে ওটাকে মূলে রেখে এইগুলো বলতে সুবিধে হয়। যেটা যা ঠিক সেটাকে সেইভাবে দেখা, আমরা ছোটবেলা থেকে সেইভাবে দেখতে অভ্যস্ত নই, কোনো না কোনো আপেক্ষিক জায়গা ধরে দেখতে বুঝতে অভ্যস্ত। সেই আপেক্ষিকতাই পরে আমাদের জীবনে দ্বন্দ্বের কারণ হয়। মূল কারণ কিন্তু এটা আর কি, একদম আমার আপেক্ষিকতা এরকম, আবার আমার পাশের মানুষের আপেক্ষিকতা এরকম, একটা দূর যাওয়ার পর দুজনের আর কিছুতেই ম্যাচ করছে না, একদম সেটাই ক্ল্যাশ বা দ্বন্দ্বের কারণ। একদম। তো এইবার যদি আমার দেখাটা এবং এনার দেখাটাই দুটোর মধ্যে দেখা ভাবটাই মূল থাকে, যে না ওনার ভেতরে যেভাবে দেখেছেন সেটা ওনার দৃষ্টিকোণ, আমি যেভাবে দেখছি এটা আমার দৃষ্টিকোণ, আমার দৃষ্টিকোণটাকে প্রতিষ্ঠিত করার জন্য ওনাকে হেয় করার যে টেন্ডেন্সি, এ থেকেও নিজের বুদ্ধিকে যদি কেউ মুক্ত রাখার অভ্যাসে সামিল হন প্রথম থেকে আর কি, একদম সততার সাথে আর কি, তাহলে ধীরে ধীরে একটা অন্য স্তরের রসের আস্বাদন শুরু হবে আর কি, সেটা খুব নির্মল পবিত্র রস আর কি। আর না হলে কি অতি স্থূল একটা পরিচিত রস, আমি বেশি উঠলাম, অন্যকে কিভাবে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি হেয় করলে আমি একটা তৃপ্ত হলাম, এই পরিচিত একটা ভূমি, এর বাইরে কিন্তু সাধারণভাবে মানুষ জানেন না আর কি। এবার দুজনের মধ্যে থেকে যদি রস আস্বাদনের বিষয় যাই ওই দৃষ্টিতে আর কি, তখন বিষয়টা হচ্ছে ওই রকম যে আচ্ছা দুজনে, একজন গণিতজ্ঞ বসে আছেন, একজন তার পাশে অন্য একটা বিষয়ের অভিজ্ঞ বসে আছেন আর কি। গণিতজ্ঞ ভাবছেন যে না আমি তো এই বিষয় বিজ্ঞানের আমি তো একটু বিশেষ, ইনি আছেন হ্যাঁ ইনিও ভালো, কিন্তু কিন্তু মানে ইনফিরিয়র আর কি ইনি, আর আমি সুপিরিয়র, এটা মনে মনে বুঝে দিলাম। এইবার যখনই আমি সুপিরিয়র ধরে নিলাম তখন তাতে ইনি আমাকে একটু বিশেষ অ্যাটেনশন, সম্মান না হলেও অন্তত অ্যাটেনশনটা দিন, কেন আমি এটা দাবি রাখি আর কি। ভেতরে ভেতরে সবই হিসেব হচ্ছে, কিন্তু প্রতিনিয়ত হিসেব হচ্ছে, কাটছাট হচ্ছে, দাড়িপাল্লা ছাটাই হচ্ছে, আবার ইয়ে করছে, এগুলোই হয় আর কি মনের খেলা। ইনি দেখবেন না না আমিও কি কম, আমাকে কি বুঝলো, না কেউ না কেউ এর মধ্যে বুঝবে, এই শুরু হয়ে গেল আর কি। দুজনের ভেতরে সুস্থতা নষ্ট হয়ে গেছে, কিন্তু বসে আছেন পাশাপাশি কিন্তু ভেতরে যুদ্ধ, চাঞ্চল্য ইত্যাদি শুরু আর কি। এনারা দুজনেই যদি ভেতরে যথার্থ শিক্ষার আলো হতো, ও আচ্ছা আমার এই বিষয়টাতে যেমন যেমন সুযোগ এসছে, শিক্ষার সুযোগ পেয়েছি, আর এটাও কাজ করেছে, প্রকৃতিও অনুকূল ছিল, তেমন তেমন অভিজ্ঞতা হয়েছে, তেমন তেমন একটা দৃষ্টিকোণ তৈরি হয়েছে, এর মধ্যে দেখবেন সব কথা চলে আসছে ওই হিসেবে। উনি ভাবছেন হ্যাঁ আমিও তো সত্যি তো এই দিকে যে রুচিটা, সেটা তো আমার বেসিক টেন্ডেন্সি, সেই রুচি অনুযায়ী আমি আবার অনুকূলতাও পেয়েছি, বাইরের সুযোগ সুবিধা, সেই হিসাবে এরকম আমি এইভাবে বুঝছি, গান বাজনা ভালোবাসছি বা অমুক জিনিস ভালোবাসছি, তাহলে আমার ক্ষেত্রে এই বিষয়গুলো আমার জন্য যেমন আস্বাদ্য, তো এনার ক্ষেত্রেও আবার এই বিষয়গুলো আস্বাদ্য। এইটা যদি তার অন্তরের বোঝা হয়, একটা ইন্টেলেকচুয়ালি বুঝে নেওয়া, তাহলে কিন্তু দ্বন্দ্ব কাটবে না।
হৃদয়ে যদি এটা তার ফিলিংসের জায়গা যায় তাহলে আর এনার সাথে দ্বন্দ্ব হবে না আর কি। একটা পদ্ম ফুল একটা গোলাপ ফুল, কেউ কারোর সাথে কম্পিটিশন নেই, অথচ দুটো শোভা রয়ে আছে আর কি, দুটো মিলে একটা বাগান বা একটা টব বা রকমারি আর কি। ওই জায়গাটায় যাওয়ার বিষয়টাই হলো ওই আত্মবিদ্যা আর কি। তাহলে আমাদের স্ট্যান্ড পয়েন্টটাকে করতে হবে ওই নির্লিপ্ত শুদ্ধ চৈতন্য বা আত্মা আর কি, এক কথায় আত্মা আর কি। ভাব বা আবেগ নিয়ে ডিফারেন্সগুলো হয়, ভাব আবেগের সাথেই কানেক্টেড হলো দৃষ্টিকোণ, অর্থাৎ দৃষ্টিভঙ্গি। এবার হ্যাঁ, সংস্কার, সেই ভাব আবেগেরও পেছনে রয়েছে শুদ্ধ আত্মার চেতনা আর কি। যদি কারো মন সেখানে যুক্ত হয় বা সে পথে চলে, যত যত চলা হয় এগুলোর প্রতিও নিরপেক্ষ হয়ে যাবে আর কি। এর আস্বাদন হবে কিন্তু এ নিয়ে ক্ল্যাশটা থাকবে না ভেতরে আর কি। দেখবেন সভায় বসে থাকে, মঞ্চে বসে থাকেন অনেক মানুষজন, বিভিন্ন রকম বলে না, সৌভ্রাতৃত্বের কথা বলেন, আরও বহু কথা বলেন, কিন্তু দেখবেন একে অপরের প্রতি উপস্থিতিতে পাশে অরিজিনালি খুশি নন, কিন্তু কিন্তু দেখাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনাকে দিলাম, বলে না না আরে অনেক দিন পর দেখলাম, ভেতরে দূর আপনি না আসলে ভালো হতো, আমি কম জানি, আমার বিষয়টা এখানে বেশি উজ্জ্বল হতো, আপনি বেশি জানেন বলে আমি খানিকটা মলিন হয়ে গেলাম। সারাটা জীবন এগুলো করতে করতে কিন্তু একটা সময় শেষ হয়ে গেলাম। অর্থাৎ দেখা গেল যে ভেতরের স্বাধীনতাই আসেনি আসল। এইবার যখন যদি কারো ভেতরে সেই আত্মার সুগন্ধ আসতে থাকে, বহু মানুষের মধ্যে বসে আছে একদম তৃপ্তিতে আর কি। বহু মানুষ মানে মালা দেওয়া বা না দেওয়া দুটোই তার আন্তরিক আর কি। তার কারণ ওগুলোর উপরে তো তার নির্ভর করছে না মনটা, মনের যে মধুটা বা সুগন্ধ বা আস্বাদন সেটা তো ওই তারও গভীরে আর কি, সেখানে এই ঢেউগুলো পৌঁছায় না কোনোটাই আর কি। এবার এগুলোর ওই নিন্দা বা স্তুতি দুটো সমতুল্য হয়ে যাচ্ছে ওই ভেতরের ওই মধুর কারণে আর কি। এইটা হলো মূল আর কি। তো ভারতবর্ষ এই দর্শন শিক্ষা দিয়েছে আর কি, যে এই উপলব্ধিটা হলে এবার যে দিকেই যাই অন্যান্য যে বিদ্যা ওগুলো পূর্ণতা পাবে আর কি, আরো গভীর আরো সুন্দর হবে আর কি। কত রকমের ধারা ভারতবর্ষের চর্চা হয়েছে, কত রকমের ধারা, অদ্ভুত অদ্ভুত আর কি, মানে ধারণাই আমরা শুনলে ভাববো আশ্চর্য হবো আর কি। বেদান্ত এক তার মতো একটা ধারা, যদি সততার সাথে কেউ অনুসরণ করেন আর কি। এইদিকে যোগের একরকম ধারা, মন্ত্র বিষয়টা একরকম, যোগের মধ্যে যদিও তবু বিশেষভাবে বললাম। কর্মের একটা ধারা, কেবল কর্মযোগের মাধ্যমে সেই নির্লিপ্ত শুদ্ধ চৈতন্যে পৌঁছানোর, তন্ত্রের দেহতত্ত্ব বা বিভিন্ন রকমভাবে আর কি। তো প্রত্যেকটা ধারার পিছনে একটা শুদ্ধ খুব পবিত্র ভাব রয়েছে আর কি। কিন্তু এবার সব কিছুরই তো একটা বিকৃতি হয়, নকল হয়। এবার নকলগুলো এত বেশি ছেয়ে গেছে আমাদের মনে ধারণায় কি জানি হয়তো আসল মানে নকলই বোধ হয়। অ্যাভারেজ মানুষের মনে এরকম একটা ধারণা অনেক সময় হয় যে এগুলো সরিয়ে নিয়ে কাটা বেছে ওই আসল মাছটাকে খুঁজে বের করার সেরকম তীব্রতাও কম থাকে বা সেভাবে এগিয়ে যাওয়ার ব্যাপারটাও হয় না। তোমার একটা ধারণা কি জানি আধ্যাত্মিকতা মানে বোধহয় একটা ভাবুকতা, মনে মনে ভেবে একটু আলগা লাগাম ছাড়া একটু কর্মবিমুখ এইভাবেই বোধহয় কাটিয়ে দেওয়া আর কি। এইরকম একটা মানে উপসংহার মনের মধ্যে সিদ্ধান্ত হয়ে যায় আর কি। যেহেতু এটার প্রকৃত রহস্যটা, প্রকৃত তথ্যটা আমাদের কাছে আর আসতে পারে না, কেন ওই মেইন স্ট্রিম এডুকেশন সিস্টেমে নেই তো, নেই, সেই কারণে এরকম। আর আগে গ্রামেতে এই ধরনের একটা পরিবেশ তৈরি থাকতো যে এগুলো একটু শিক্ষা দেওয়া, পুজো আর্চা, আচার অনুষ্ঠানের মধ্যে, কিন্তু এখন সেগুলোও তো পরিবর্তন হয়ে গেছে। তাই আমার ছোটবেলায় মনে পড়ে বাবা আমাদের গ্রামে কিছু কিছু সাধু মহাত্মা আসছেন, তো তার মধ্যে একজন গৃহী ছিলেন, খুব মানে আগে আগে পত্নী বিয়োগ হয়েছিল, তারপর বৈষ্ণব হয়ে কীর্তন গান করতেন। তো কীর্তন গানটা আসলে বন্ধ হয়ে গেল, তারপরে তিনি নিষ্ঠাবান মানে বৈষ্ণব গোষ্ঠী ব্রাহ্মণ বৈষ্ণব হলেন আর কি। আমাদের গ্রামে তার আসা যাওয়ার সূত্রটা ছিল ওই কীর্তন চর্চার সূত্রে। তার একটা বন্ধু হয়েছিল, তো ফুল বলা হতো তখন। তো সেই ফুল গত হয়ে গেছে, কিন্তু ইনি রয়ে গেছেন।
সেই সময় থেকে যে একটা আত্মীয়তার সম্পর্ক হয়েছিল, প্রতি বছর আসতেন, সারা বৈশাখ মাস থাকতেন, সারা বৈশাখ মাস গ্রামটা আনন্দে ভরে থাকতো। আমরা তো খুব ছোট, তার অতি মলিন বেশ, কুঞ্চিত